আমরা যেভাবে রাষ্ট্রের মধ্যে বসবাস করি, এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রই একমাত্র এন্টিটি যে আমাদেরকে সরাসরি দমন করার ইখতিয়ার রাখে। মানে রাষ্ট্র জিনিসটা একমাত্র এন্টিটি যে আমাদেরকে গ্রেফতার করতে পারে, আমাদের উপর লাঠিচার্জ করতে পারে, আমাদেরকে ইভেন ফাঁসিতে ঝুলাইতে পারে, আমাদের গায়ে গরম পানি ঢালতে পারে, আরও যা যা আছে। এই রাষ্ট্রই একমাত্র এন্টিটি যে আমাদের উপর এই আচরণগুলো করতে পারে। পৃথিবীতে আর কোনো আইডেন্টিটি বা আর কোনো এন্টিটি আর কেউই এরকম নাই যে আমাদের উপর বৈধভাবে এই নির্যাতন বা নিপীড়নটা চালাইতে পারে। ধরেন পৃথিবীতে অনেক রাজতন্ত্র আছে, রাজতন্ত্রের কথা আমরা কিভাবে ব্যাখ্যা করব জানি না, কারণ রাজতন্ত্র যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকে, সেই রাজতন্ত্রের মধ্যে যারা থাকে তারা তো আসলে এই বৈধতা তাদেরকে রাষ্ট্রকে দেয় না যে হ্যাঁ তোমাকে আমরা মাইনে নিছি বা বরণ করে নিছি। ফলে তারা এখনো আধুনিক রাষ্ট্রের আগের যুগে বসবাস করতেছে। ফলে যেই রাষ্ট্রগুলো এই চলতি কাঠামোর মধ্যে উন্নীত হয়েছে বা আমরা বলতে পারি আধুনিক রাষ্ট্রে উন্নীত হয়েছে, সেই সব রাষ্ট্রের বিবেচনায় আপনারা যদি বলেন যে এই রাষ্ট্রের ব্যবস্থায় আমরা আসলে এমন একটা ব্যবস্থার মধ্যে থাকি যেখানে একমাত্র রাষ্ট্র ছাড়া আর কেউ আমাদের গায়ে হাত তুলতে পারে না। ফলে এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা বেসিক্যালি তৈরি হয় এই যে প্রজাতন্ত্রের ধারণার মধ্য দিয়ে বা আমরা বলতে পারি গণতান্ত্রিক ধারণার মধ্য দিয়ে। যখন আমরা নিজেরা একটা রাষ্ট্র গঠন করি, যখন আমরা নিজেরা সবাই মিলে এই রাষ্ট্র বা এই টেরিটরিকে নিজেদের হিসেবে ক্লেম করি, তখন আমরা আমাদের জন্য কিছু আইন তৈরি করি, আমরা আমাদের জন্য সংবিধান তৈরি করি, আমরা আমাদের জন্য রুলস তৈরি করি। সেই রুলসের আন্ডারে আমরা নিজেরা নিজেদেরকে চালাই। এখন এই যে নিজেরা নিজেদেরকে চালাই, এই আইডিয়াটা পরিবর্তন হইতে পারে যখন আমরা এই নিজেরা নিজেদেরকে চালানোর জন্য যে ব্যক্তিদেরকে রাষ্ট্রের মধ্যে বসাই, সেই ব্যক্তিরা আমাদের কথা মতো চলে না। অর্থাৎ আমরা যখন ভোট করি, আমরা যখন আরো পদ্ধতিতে আমরা যখন কাউকে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসাই বা যাকে আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিয়োগ করি, সেটা একটা সম্মিলিত পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দিয়ে যারা এই ক্ষমতার ভিতরে যায়, তারা যখন এই জিনিসটাকে এক্সপ্লয়েট করা শুরু করে, এই যে দমনের যে মানে অনুমোদন আছে, এই অনুমোদনটাকে যখন তারা এক্সপ্লয়েট করা শুরু করে, তখন আসলে ভেজাল লেগে যায়। দুনিয়ার সব রাষ্ট্রই আসলে এই ধরনের একটা বৈধতার উপরে তৈরি। এই যে দমন করার বা নির্যাতন করার, নিপীড়ন করার, এই যে গ্রেফতার করার, এইসব এখতিয়ারের ভিতর দিয়ে তৈরি। কারণ আমরা রাষ্ট্রকে আমরা নিজেরা নিজেদেরকে চালানোর জন্য এখতিয়ারটা পয়দা করছি। কিন্তু সামহাও এই যে এখতিয়ারটা, এইটা কিছু মানুষের হাতে কোণঠাসা হয়, সেই মানুষগুলো পরবর্তীতে এই এখতিয়ারটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। ফলে এই যে রাষ্ট্র আর এই যে যেইসব লোক যাদেরকে আমরা সরকারে এই যে রাষ্ট্র পরিচালনার জন্য পাঠাই বা নিয়োগ দেই বা যাদেরকে আমরা বেতনভুক্ত কর্মচারী হিসেবে সেখানে রাখি, এই যে দুইটা ভিন্ন ভিন্ন আইডেন্টিটি, এই দুইটা আইডেন্টিটির বেসিক দ্বন্দ্বই হইল এই যে আধুনিক রাষ্ট্রের এই যে নিপীড়নের এক্সপ্লয়টেশন, এই যে বিচার বহির্ভূত হত্যা, এই যে মানুষকে দৈরা কাইট্টা, এই যে নানাভাবে রাজনৈতিকভাবে হত্যা ইত্যাদি নানা কিছু আরো যা যা আছে। ফলে এই যে যেই লোকগুলোকে আমরা সরকারের ভিতরে পাঠাচ্ছি, এই যে লোকগুলো যারা সরকারের মধ্যে আছে, এই লোকগুলোই বেসিক্যালি আমাদের রাষ্ট্রের প্রতিভূ হয়ে ওঠে। ফলে আমরা বলতে পারি যে আমাদের রাষ্ট্র যে পথ হারায়, আমাদের রাষ্ট্র যে ফাইনালি দমনমূলক রাষ্ট্র হয়ে ওঠে, এই জন্য আমরা বেসিক্যালি এই যে লোকগুলো যাদেরকে আমরা সেখানে পাঠাইছিলাম, তারাই এর জন্য দায়ী। এবং ফাইনালি আমরা কেন এদেরকে পাঠাইছি, এর জন্য আমাদের পরবর্তীতে মাথা করতে হয় বা আমরা আসলে নিজেদেরকে এর জন্যই নিজেদেরকে আবার প্রশ্ন করতে হয়। তারা বেসিক্যালি দুইটা পদ্ধতিতে সেখানে যাইতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে ভোট বা নির্বাচন, যেটা আমরা যেরকম নির্বাচন দিয়ে হাসিনাকে আমরা যেভাবে নির্বাচন করে সেখানে পাঠাইছিলাম, কিন্তু হাসিনা সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে সে সংবিধান পরিবর্তন করতে শুরু করলো, সে বাংলাদেশের যে রুলস আছে সেগুলোর মধ্যে হাত লাগাইতে শুরু করলো। আস্তে আস্তে সে বিশেষ বাহিনীগুলোকে, এই যে যেই বাহিনীর মধ্যে দিয়ে সে আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেই বাহিনীগুলোকে সে নেওয়া শুরু করলো। ফলে সে টোটালি একটা নিপীড়নমূলক রাষ্ট্র হয়ে উঠলো। ফলে সে কিন্তু শুরু করছিল বেসিক্যালি এই ভোট বা এই একটা স্বাভাবিক একটা গণতান্ত্রিক ইলেকশন নির্বাচনের মধ্যে দিয়ে। অন্যদিকে আরেকটা পদ্ধতি আছে, সেটা আমরা বলতে পারি যে অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান, যেটা আমরা বলতে পারি যে যখন এই ধরনের একটা নিপীড়নমূলক ব্যবস্থা তৈরি হয়ে যায়, তখন আসলে একটা বিপ্লবের মধ্য দিয়ে মানুষ তার যেই মানে আইডেন্টিটি আছে, মানুষ যার রাষ্ট্রের টেরিটরি আছে, তার যেই প্রজাতন্ত্র আছে, সেটাকে তারা আবার ক্লেম করে। 2024 সালের যে ঘটনাটা, সেই ঘটনাটা বেসিক্যালি এরকম হয়েছে। এটাও বেসিক্যালি সেম ওয়েতে রাষ্ট্রকে প্রজাতান্ত্রিক কইরা তোলার জন্য, পিপলস রিপাবলিক হিসেবে ফিরিয়ে আনার জন্য আরেকটা পদ্ধতি। এখন এই পদ্ধতিতেও যে একইভাবে হাসিনা যেইভাবে ভোটে জিতা ইলেকশন কইরা যায়া নিপীড়নমূলক হয়ে উঠতে পারে, সেম পদ্ধতিতে বিপ্লবের মধ্য দিয়ে যায়াও সেখানে আসলে এই যে ব্যাপক রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে অভাবনীয় ক্ষমতা, এই যে নীতি নির্ধারণের পর্যায়ে, নিপীড়নের পর্যায়ে, আরো যা যা পর্যায়ে আছে, সকল পর্যায়ে এই সকল ক্ষমতাও
তারাও এই বিপ্লবী পার্টি আসলে তারাও ব্যবহার করার যথেচ্ছ এখতিয়ার রাখে। খুবই ভয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে দ্বিতীয় যে পার্টি, যেই পার্টি আসলে নির্বাচনের মধ্যে দিয়ে যায় না, যারা আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যায়, তারা আসলে বেসিক্যালি একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যায়, তারা এই অভ্যুত্থানের টোটাল বিপ্লবী যে ক্ষমতাটা সেটা তারা নিজেদের মধ্যে কক্ষিগত করতে পারে, এবং তার ফলে তারা একটা ভোটের যে বাস্তবতা তাদের চেয়ে আরো বেশি ক্ষমতাবান বা আরো বেশি নিপীড়নমূলক হয়ে উঠতে পারে। ধরেন 2024 সালের যে ঘটনাটা, এই ঘটনাটা তো অলরেডি একটা ব্যাপক মানুষ মিলে, এই যে হাজার হাজার মানুষ যে যার মতো, কেউ ফেসবুকে লাল প্রোফাইল করা, কেউ ফেসবুকে দুইটা কথা লেখা, কেউ কোনো কথা না লেখা জাস্ট পোলারে বা রাস্তায় পাঠাই দিয়া, এরকম হাজার হাজার মানুষের যে ছোট ছোট অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থানটা হইল। ফাইনালি আমরা দেখলাম যে এই গণ অভ্যুত্থান চলে গেছে মাহফুজ আর নাহিদ, এই যে দুই ব্যক্তির মাঝে। এই দুই লোক কি ফেটিকুলাস এই সেই হাবি জাবি কথাবার্তা বইলা এখন তারাই যেন এই বিপ্লব ঘটাইছে, তারাই যেন বিপ্লব বানাইছে, তাদের আন্ডারে এই বিপ্লব হয়েছে, তারাই জুলাই বিপ্লবী, জুলাই যোদ্ধা। এই পুরা বিপ্লবের যেই কাহিনীটা আছে, ফুল কাহিনীটা তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করে ফেলছে। এতে করে যেটা হচ্ছে যে এই যে টোটাল যে বৈধতা, যেই বৈধতার জন্য এই প্রজাতন্ত্রকে ক্লেম করার জন্য যে গণ অভ্যুত্থান, এবং যেই বৈধতা ফিরে পাওয়ার জন্য যে মানুষ তার নিজের রাষ্ট্র, নিজের তার রুলস, নিজের আইনের শাসন, নিজের মধ্যে নিজেকে সে দেখতে পাবে, এই পুরো সিস্টেমটা যে মানুষ আবার ফিরে নিয়ে আসলো, এই পুরো জিনিসটা এখন চলে গেছে গুটি কয়েক এই যে ছাত্র নেতা মেতা এদের কাছে। তারা এমনকি বিএনপিকেও স্বীকার করতে চায় না যে বিএনপি আসলে এই অভ্যুত্থানের অংশ ছিল। ফাইনালি এখন যে অবস্থা দাঁড়াইছে যে এখন এই পুরা বাস্তবতাটাকে, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, এই যে এই গণ অভ্যুত্থান যে আসলে একটা বিপ্লব ছিল না, এটা যে টোটালি একটা হাসিনার পতন ছাড়া আর কিছু ছিল না, এই কথা আমাদেরকে বারবার বলতে হচ্ছে। এখন আমরা এমন একটা বাস্তবতায় দাঁড়াইছি, আমরা যদি এটাকে বিপ্লব বলি তাহলে সাথে সাথে আমাদের স্বীকার করতে হচ্ছে যে এই বিপ্লবের মালিক হচ্ছে এই দুই তিনটা ছাত্র নেতা, যারা আসলে ঢাকা ইউনিভার্সিটির কয়টা বই ছাড়া কিছু পড়ে নাই। এর বাইরে, তাদের বাইরে আমাদের আসলে এই বিপ্লবকে বোঝার আর কিছুই বা কোনো ধরনের কোনো রাস্তা নাই। আমি আসলে এত আলাপ করতে চাইলাম অন্য একটা কারণে। আপনারা দেখছেন কিনা, একটা খুবই ভয়ঙ্কর নিউজ গত পরশুদিন বা তার আগের দিন পত্রিকা আসলো। সেটা হচ্ছে যে এই যে এনসিপি যে পার্টি, তাদের যে বাংলা মোটরের অফিস আছে, সে বাংলা মোটরের অফিসে কে বা কোন ব্যক্তি আইসা ককটেল মাইরা গেছে। তো স্বাভাবিকভাবে তাদের যে বাংলা মোটর, তারা এখানে ঘোরাফেরা করে, তারা এখানে সবসময় ব্যাপক ক্ষমতা নিয়ে থাকে, তাদের এখানে আইসা মানে বাংলা মোটরের মতো এরকম একটা স্পেসে তাদের এখানে আইসা ককটেল মাইরা যাওয়া, এটা একটা কমপ্লিটলি একটা খুবই সন্দেহজনক ঘটনা। ফলে এটা খুবই হইতেই পারে এটা একটা স্যাবোটাজ। তারপরে তারা একটা কোনো জুলাই স্ক্রিনিং বা এই ধরনের কিছু একটা করতেছিল, অদ্ভুতভাবে সেই জুলাই স্ক্রিনিংয়ে স্ক্রিনের ভিতরে যায়া কে জানে একটা ককটেল মারছে। ফলে সেটাও আপনি একটু বাস্তবতাটা দেখেন যে এই টোটাল বাস্তবতায় আপনারা জুলাই বিপ্লবী, জুলাই যোদ্ধা এই যে পার্টি, আপনারা সারাদিন এরে মাইরা ফেলেন, ধৈরা ফেলেন, আপনার সামনে আপনাদেরকে দেখলে মানে এই যে হাসনাত আবদুল্লাহ বা এই জাতীয় লোক, এদেরকে দেখলে মানে থরথর করে কাঁপে। আপনাদের জুলাই স্ক্রিনিংয়ে যে বোম ফাটাই দিয়ে চলে আসলো, বিশ্বাসযোগ্য না। যাক, এই ধরনের একটা ঘটনা হয়তো ঘটছে। ঘটার পরে যখন এই যে একটা জুলাইয়ের আন্দোলনকারীদের উপরে ককটেল বিস্ফোরণ হইল, এই ঘটনাটাকে কেন্দ্র কইরা তারপর আরিফুল ইসলাম আদিব নামে একজন এনসিপির নেতা, আরিফুল ইসলাম আদিব নামে এক নেতা নেতৃত্বে একটা মিছিল হইছে। সেই মিছিলের পরে এই আরিফুল ইসলাম আদিব বা এই ব্যক্তি একটা ভয়াবহ ধরনের কথা বলছেন। আমি তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাইতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সিচুয়েশন যে অলরেডি কতটা খারাপের দিকে চলে গেছে। তিনি বলছেন, মানে আরিফ সাহেব বলছেন, জুলাইয়ের ছাত্র জনতার দল এনসিপিকে দমিয়ে রাখার জন্য যেমনভাবে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে, তেমনভাবে বারবার ককটেল হামলা চালানো হচ্ছে। প্রতিটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া অভ্যুত্থানের সরকারের দায়িত্ব। এই সরকার যদি গণ অভ্যুত্থানের অংশ নেওয়াদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে অভ্যুত্থানের শক্তি জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে। মানে আপনি ভাবতে পারেন, মানে জাস্ট এরা এই কয়েকটা নেতা এরা এখন ভাবতেছে রক্ষী বাহিনীর মতো বাংলাদেশে জুলাই বিপ্লবী ফোর্স বানাবে বা এই ধরনের একটা ফোর্স তারা গঠন করবে। এই জুলাই বিপ্লবী ফোর্স শুই না আমার মানে জাস্ট সবার আগে আমার মাথায় আসছে রক্ষী বাহিনীর কথা। এবং যেইভাবে 1972 সালে শেখ মুজিবুর রহমান এই রক্ষী বাহিনী বানায়া এই টোটাল বাস্তবতাটাকে দেশের যে বিরোধী রাজনৈতিক মত ফদ হাবিজাবি মাইরা কচুকাটা কইরা যেভাবে যে কারণে রক্ষী বাহিনী বানিয়েছিল, সেম একই লাইনে তারা আসলে এই মুহূর্তে আবারও সেই জিনিস বানানোর চেষ্টা করতেছে। ফলে আপনারা যদি এবার একটু এই পুরো জিনিসটা এইভাবে একটু ভাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে
আমরা আসলে জুলাই বিপ্লবের মধ্য দিয়া আমরা আসলে একটা জুলাইয়ের একটা ব্যাপক স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানকে আমরা কয়েকটা ছাত্র নেতা বা ইয়াং নেতার মাঝে বিলি করে দিয়ে বা তাদেরকে আমরা জাস্ট বর্গা দিয়ে আসলে আমরা কোন সিচুয়েশনে আইসা দাঁড়াইছি। যদি তারা ধরেন রক্ষী বাহিনীর মতো এই ধরনের একটা বাহিনী হয়তো তারা বানাইতে পারবে না, কিন্তু এর মধ্যে দিয়ে তারা যেটা করতে পারবে যে এই যে তাদের উপর কি ককটেল মকটেল মারা হইতেছে এর ভিতর দিয়ে তারা আসলে মানুষের উপর সরাসরি বল প্রয়োগের এখতিয়ার অর্জন করবে। এবং অলরেডি রাজনৈতিকভাবে প্রচুর মব ইত্যাদি হয়েছে, আওয়ামী লীগ নেতা বলেন, ছাত্রলীগ নেতা বলেন, এই ধরনের অসংখ্য ঘটনা তারা ঘটাইছে। শুধু তাই না, এই টোটাল মব কালচারকে তাদের বড় বড় নেতারা নানাভাবে এটাকে জাস্টিফাই করছে। এখন তারা এই ধরনের একটা রক্ষী বাহিনীর মতো একটা জিনিস বানানোর চেষ্টা করতেছে। তারা মূলত এর মধ্যে দিয়ে যেটা করতে চাচ্ছে, তারা রক্ষী বাহিনী এখানে না বানাইতে পারুক বা না পারুক, তারা মূলত এর মধ্যে দিয়ে যেটা করতে চাচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি মব নামক যে কালচার তারা ঘটাইছে, মব ছাড়া কিন্তু তারা নাই। তাদের যে শক্তিমত্তা এটা কিন্তু তারা 2024-এর 5 আগস্টের পরেই তাদের যে মস্তিষ্কগত ক্যাপাসিটি নাই, তাদের যে রাজনৈতিক দূরদর্শিতা নাই, এইটা তারা প্রমাণ করতে 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 ফাইনালি এই যে এরা নতুন বন্দোবস্ত ফস্ত কইয়া ফাইনালি যে পাবলিককে কিচ্ছু দিতে পারবে না এটা পাবলিক বুঝে গেছে। ফলে তাদেরকে পাবলিককে এখন দেখানোর মতো ক্ষমতা তাদের সামনে মব ছাড়া আর কিছু নাই। ফলে তাদের বড় বড় নেতারা এখন মবের একটা ইনস্টিটিউশনালাইজ করতেছে এবং মবকে একটা মানে অফিসিয়াল ওয়েতে তারা হাজির করার চেষ্টা করতেছে। আমি আলাপটা শেষ করব নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই দুই ব্যক্তির। ধরেন নাহিদ ইসলাম হচ্ছে জুলাই আন্দোলনের নাম্বার 1 নেতা, মাহফুজকে আমরা ধরলাম যে মানে তাদের ন্যারেশন অনুসারে 2 নাম্বার নেতা। এই যে প্রথম আর 2 নাম্বার, একজন সরকারের বাইরে আছে, একজন সরকারের ভিতরে আছে। এই দুইজন লোক গত 2 দিনে, গত পরশুদিন বা তার আগের দিন নাহিদ ইসলাম প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে সে ওপেনলি বলতেছে যে এইসব যে দেশে দেশে এই সারা দেশ জুড়া এই যে মুরাদনগরে যাইয়া মানুষের ঘরে পিটাইয়া মাইরা ফেলা হচ্ছে, বাপ মা বাচ্চা কাচ্চা সুদ্ধা মানে বড় বড় লোককে মাদক সন্দেহে মাইরা ফেলা হচ্ছে, ওই দিন আরেক মানে মোবাইল চুরির সন্দেহে আরেক লোককে মাইরা ফেলা হচ্ছে, এই যে নানা ধরনের ঘটনা যে দেশব্যাপী ঘটতেছে এইগুলোকে নাকি মব বলা যাবে না, এগুলোকে বিক্ষুব্ধ জনতা বলতে হবে। কয়দিন আগে নুরুল হুদা বা ওই যে আগের যে সাবেক কমিশনার নির্বাচন কমিশনার তাকে গিয়া সাধারণ লোকজন গিয়া তাকে সরাসরিভাবে তাকে ঘরের থেকে বের করে আইনা তার ঘরে মাইরা মুইরা গলার মধ্যে জুতার মালা পড়ায়া একটা অবস্থা সিচুয়েশন, এটাকে মব বলা যাবে না, এটা বিক্ষুব্ধ জনতা। আরে ভাই, আপনারা যদি এতই বড় নেতা হন, আপনারা 2টা কথা বক্তৃতা ভাষণ দিয়ে বলতে পারেন না কেন যে কেন এখনো আগের নির্বাচনগুলোকে এখনো আইনের আওতায় আনা হলো না, কেন আমরা এখনো আগের বাস্তবতাটাকে আমরা এখনো মানে বিচারের মুখোমুখি করতে পারলেন না। আপনারা মুখের কথা নাই, ফলে এই বাস্তবতার ভিতর দিয়ে তারা আসলে পুরো সিচুয়েশনটাকে এই মবের মধ্যে নিয়ে যাচ্ছে এবং এই মবকে তারা আসলে টোটাল ইনস্টিটিউশনাল ওয়েতে একদম পুরো জাস্টিফিকেশনের জায়গা থেকে তারা আসলে এটাকে জাস্টিফাই করতেছে। অন্যদিকে মাহফুজ আলম দেখলাম যে আরেক স্ট্যাটাস পয়দা করছে যে এই মব নাকি 200 বছর ধরে দেশে চলতেছে, মানে ইতিহাস তো বই কয়টা পড়ছে তো ইতিহাস তো খালি বাইরে হয়ে যায়। দেখলাম উনি বলতেছেন যে শাহবাগের আন্দোলনে নাকি মব ছিল, মানে এখন শাহবাগের গণজমায়েত নাকি মব ছিল। এখন এই যে মবের যে নানা ধরনের ব্যাখ্যা ফিরিস্তে এইসব হাজির করে ফাইনালি এই যে টোটাল মব কালচার যে উৎপাদন করা হচ্ছে, এই টোটাল মব কালচারকে আসলে সে এই যে বিপ্লবী রক্ষী বাহিনী বা এই যে জুলাই বিপ্লবী ফোর্স নামক যেই নতুন নামে এই যে আরিফুল ইসলাম আদিব সাহেব এনসিপির, তিনি আসলে এটা বাজারজাত করতেছেন। এখন ভয়ের জায়গা হইলো যেটা দিয়ে আমি আলাপ শুরু করছিলাম, সেটা হচ্ছে যে যখন আমরা রাষ্ট্রের মধ্যে বসবাস করি তখন আমরা রাষ্ট্রকে আসলে আমাদের উপর নিপীড়ন চালানোর সিরিয়াসলি এখতিয়ার দেয়। কারণ আমি যদি ভুল করি রাষ্ট্র আমার উপর নিপীড়নমূলক আচরণ করতে বাধ্য, ফলে তখন আর আমার আসলে সেখানে কিছু বলার থাকে না। অথবা সামটাইমস এমন কোনো অপরাধ আছে যেই সব অপরাধ আসলে আমার দৃষ্টিকোণ থেকে অপরাধ না, কিন্তু এই রুলসে অপরাধ, ফলে আমার তখন আসলে রাষ্ট্রের নিপীড়ন স্বীকার করে নিতে হয়। ইন্টারেস্টিংলি এই বাস্তবতাটাকে এখন যেটা দাঁড়াইছে যে এই টোটাল রাষ্ট্রের যে মহা ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে এই ধরনের একটা পাবলিকের কাছে, তারা অ্যাকচুয়ালি একটা ডিফেক্টো ক্ষমতা এখন এনজয় করতেছে। এই যে এনসিপি, এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস, এই যে নাহিদ বলেন, মাহফুজ বলেন, আসিফ মাহমুদ বলেন, আসিফ মাহমুদ তো পিস্তল এয়ারপোর্ট দিয়ে চলে যেতেছে এবং এটা নিয়ে সে কেন সিসিটিভি ক্যামেরা, কেন এটা সাংবাদিকের হস্তগত হইলো, এটা নিয়ে সে সাংবাদিকদের তিরস্কার পর্যন্ত করতেছে। ফলে এই যে ব্যাপক ক্ষমতা, এটা কিন্তু ডিফেক্টো ক্ষমতা, এটা কিন্তু সরাসরি তাদের ক্ষমতা না। জুলাই বিপ্লব তারা ঘটাইছে, এটা হচ্ছে জুলাই বিপ্লবের ক্ষমতা। এই যে
যে টোটাল বাস্তব সাংবিধানিকভাবে যে সরকারটা বসছে এটা কিন্তু সাংবিধানিক সরকার, এই সরকারের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা টোটাল আইনের শাসন পাইতে পারতাম, কিন্তু না, তারা হচ্ছে এই পুরা জিনিসটাকে এখন জুলাই বিপ্লবের নামে, জুলাই গণ অভ্যুত্থানের ফেরিওয়ালা হইয়া, জুলাই গণ অভ্যুত্থানকে নিজেদের কুক্ষিগত কইরা এই টোটাল রাষ্ট্র ক্ষমতাটাকে তারা এখন ইউটিলাইজ করতেছে, এটাকে এক্সপ্লয়েট করতেছে। আলটিমেটলি এর মধ্যে দিয়ে আমরা যেটা পাবো বা পাইতে পারি যদি এইভাবে চলে, খুব শিগগিরই আমরা আসলে এটা মানে এরকম হইতে পারে যে আমরা আসলে টোটালি একটা এমন একটা রাষ্ট্রে পর্যবেসিত হব যেই রাষ্ট্রে আসলে ফাইনালি এই ধরনের রক্ষী বাহিনী সরকার নিজেই নামাবে। ধরেন এখন সরকারের যে বাস্তবতা, সরকার বেসিক্যালি চায় থাকে এই যে নাহিদ মাহফুজরা কি বলে সেদিকে, অন্যদিকে সরকারের এমন একটা ভঙ্গি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও আসিফ মাহমুদের পিস্তলের কাহিনী নিয়ে এমনভাবে কথা বলতে দেখছি যে আসিফ তার বিরাট বড় ভাই, আসিফের কথার বাইরে তিনি কিছু বললে তার একদম মানে গলা কাটা। ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বড় বড় উচ্চপদধারী ব্যক্তিবর্গ তারা আসলে এই জুলাইয়ের বিপ্লবীর হোল্ডারদের পায়ের তলায় গিয়ে বসে গেছে, এবং এই টোটাল বাস্তবতাটা আমাদেরকে এক ধরনের মানে টোটাল অ্যানার্কিক একটা রাষ্ট্রের দিকে নিয়ে যেতেছে। এবং যদি এইভাবে চলে আমি মনে করি যে খুব শিগগিরই আমাদের এই যে মব কালচার বলেন, এটার কারণে আমরা আসলে আন্তর্জাতিক নানা ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়বো। অলরেডি আমরা পড়তে শুরু করছি, আমি শুনতে পাচ্ছি যে নানা ধরনের ভিসা ইত্যাদি জটিলতা শুরু হয়েছে, এইগুলো কিন্তু আরও বাড়বে। কারণ প্রফেসর ইউনূসকে এক ফেজ দিয়া আপনি দেশে ইসলামের নামে, আপনার ধর্মের নামে, এইরকম আইনের নামে নানাভাবে মব ভায়োলেন্স করবেন, মব লিঞ্চিং করবেন, আওয়ামী লীগের নেতাদেরকে নানা ধরনের বাম মুজিববাদী বাম এই সেই বইলা মব জাস্টিফাই করবেন, শেষে আবার আপনাদের উপর নিজেদেরকে নিজেরা ককটেল মাইরা আবার রক্ষী বাহিনী বানানোর চেষ্টা করবেন। ফলে এইভাবে যদি আগাইতে চান আমি মনে করি যে খুব শিগগিরই আমাদের উপর আন্তর্জাতিক আরো নানা ধরনের নিষেধাজ্ঞা আসবে। আলটিমেটলি আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়াইছি, এই জুলাই বিপ্লবের ফাপড় আমাদেরকে আরো 50 বছর পরে গিয়ে খাইতে হবে। আমরা অনেক কঠিন বাস্তবতায় ছিলাম, সেই বাস্তবতা থেকে আমরা বেটার বাস্তবতায় আসছি, কিন্তু এখন এই বেটার বাস্তবতার থেকে আবার অবনতির দিকে যাইতে শুরু করছে। এখন এই অবনতি কোন দিকে যাবে তা আমরা জানি না। এখন আমরা যে বাকস্বাধীনতা উপভোগ করতেছি, আমরা যে আইনের শাসন কামনা করতেছি, সেই আইনের শাসন এবং এই বাকস্বাধীনতা আমরা নিশ্চিত করে ফেলতে না পারি, এখনই যদি আমরা এটা কনফার্ম করতে না পারি, তাইলে আমি মনে করি যে বাংলাদেশের ভাগ্যে বড় ধরনের দুর্ভাগ্য আছে। এবং এই জন্য আমি মনে করি যে সরকারের যে ব্যক্তিবর্গ আছে, যারা আইনের শাসন, যারা আসলে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসছেন, যারা এই মহাক্ষমতার পরিচালনা করে, তাদেরকে আমি বলবো যে এই জুলাই বিপ্লবীদের পায়ের দিকে না থাকে নিজেরা ডিসিশন নেন এবং এই রাষ্ট্রকে দয়া করে রাষ্ট্রকে এই নিপীড়নের এক্সপ্লয়টেশনে পরিণত করবেন না।